আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ডেপুটি কায়সার কামাল শপথ পড়ালেন রাষ্ট্রপতি। বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। অধিবেশনের প্রথম ভাষণেই বললেন প্রধানমন্ত্রী, তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী মতামতকে গুরুত্ব দেয়া হবে, প্রত্যাশা জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে 11 দল। এনবিআরের পৃথকীকরণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার, বলছেন বিশ্লেষকরা। বাহিনীর অভিযানে ইরানে 1250 মানুষের প্রাণহানি, আহত 12,000-এর বেশি। লেবাননেও 6 শতাধিক মৃত্যু। ইসরায়েল সহ বিভিন্ন দেশে ড্রোন মিসাইল ছুঁড়ছে তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে বলে প্রত্যাশা জামায়াতের। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। মাননীয় সংসদ সদস্যদের মধ্যে হতে একজন সভাপতিত্ব ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই জুলাই আন্দোলনে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে এই নাম সমর্থন করে সরকারি এবং বিরোধী দল। আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এরপর সভাপতি ঘোষণা করেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম। স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে স্পিকার এবং ডেপুটি স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রেওয়াজ অনুযায়ী আজ প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টা নাগাদ জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথ পাঠ পরিচালনা করেন জাতীয় সংসদের সচিবালয়ের সচিব কানিজ মাওলা। আর শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও অনেকে। আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য শপথ পাঠ করানোর জন্য বিনীত জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সোচ্চার থাকবে বিরোধী দল। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া এমনকি রাজপথে আন্দোলনেও নামবেন তারা বলে জানিয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। যখন দেখব জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে, জুলাইয়ের সনদ নিয়ে টালবাহানা চলছে, তখন আমরা প্রতিবাদ করব। জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি এবং সেটার ভিত্তিতে
আমাদের যে একটা নতুন মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলা আছে, সেই নতুন মানবিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে ভূমিকা পালন করব। কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের, তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ছুটির দুদিন প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে। আরও বলা হয়, জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে দেশে পার্সেল আনা হচ্ছে। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চেয়েছে বাংলাদেশ। ভারতকে দেয়া একই ধরনের সুবিধা বাংলাদেশের জন্য চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তিনি দেশের অবস্থান তুলে ধরেছেন। এই বিশেষ ছাড় দেয়া হলে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক হবে। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠাবেন বলেও আশ্বস্ত করেছেন। বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতির পাশাপাশি দুদেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। চিকিৎসার নামে তুরস্কে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ে জড়িত এক প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব ৪। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ সদস্যকে ধরা হয়েছে। সকালে মিরপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান টার্কিশ ডগের ওয়েবসাইট অবিকল নকল করে একটি ওয়েবসাইট খুলেছিল এই চক্রটি। এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের তুরস্কে পাঠিয়ে তাদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। আর এ নিয়ে এক ভুক্তভোগী মামলা করলে তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পায় র্যাব। অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ ৫ জনকে তারা গ্রেফতার করে। র্যাব জানায়, জালিয়াতি করে গত ৩ বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সবকিছু ওরা প্রোভাইড করছে। এখন এইসব মিথ্যা কথা বলে আমাদের এখানে পুলিশ অ্যারেস্ট করছে। যখন ওদেরকে বললাম যে আমাদেরকে আপনারা বাঁচান, যে আমার মারিনি, আমি কোথায়, ওনারও মা ছিলেন, ঠিক আছে, ডায়ালিসিসের পেশেন্ট, ওনাদেরকে তখন বললো যে রাজু, যে আমরা তো ওনাদেরকে চিনি না, ওদের কাছে কোনো ডকুমেন্ট নেই, আমাদের মাধ্যমে আসে নাই। এই টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলে যে মূল হোতা নুরুজ্জামান রাজু, তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি অ্যামেন্ডিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এনবিআর পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নীতি এবং ব্যবস্থাপনা এই দুই বিভাগের শীর্ষ পদে কে বসবেন, মূলত তা নিয়েই বিতণ্ডা। অন্তর্বর্তী সরকার এনবিআরকে ভেঙে 2 ভাগ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি। তবে বুধবার এনবিআরে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যেই বিভক্তি দরকার। অভ্যন্তরীণ আয়ের প্রধান উৎস জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এই খাত থেকে আদায় হয় মোট রাজস্বের 85%। সরকারের এই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির জন্য চলমান আছে নানামুখী উদ্যোগ। রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনা টেকসই করতে গেল বছর এনবিআর ভেঙে 2 ভাগ করে অন্তর্বর্তী সরকার। নীতি এবং ব্যবস্থাপনা এই 2 ভাগে বিভক্তি করে জারি করা হয় প্রজ্ঞাপন। নির্ধারণ করে দেয়া হয় 2 বিভাগের কাজের ক্ষেত্র। ব্যবস্থাপনা বিভাগ শুধু রাজস্ব আদায়, বদলি ও পদায়ন, বাজেট ব্যবস্থাপনা সহ কয়েকটি বিষয় নিয়ে কাজ করবে। আর নীতি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয় আয়কর, ভ্রমণ, কাস্টমস, আবগারি শুল্ক সহ পরিচালনা সংক্রান্ত নানা বিষয়।